ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এদিকে দিল্লির একটি শিশু হাসপাতালে আগুন লেগে 7 নবজাতকের মৃত্যু হয়েছে। আর ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট পড়েছে 61.2%। অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফা শহরে হামলা বাড়িয়েছে ইসরায়েল। আছে কান চলচ্চিত্র উৎসব শেষ হবার খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়েই বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এসব জায়গায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। রোববার সন্ধ্যার পর ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ আর বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে স্থলভাগের ওপর আঘাত হানতে পারে রিমাল। এসব এলাকায় ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর 12টি দল। এদিকে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 12 ঘন্টা যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কলকাতা বন্দর। আগামী 3 দিনের থাকার সম্ভাবনা রয়েছে। সুন্দরবনে যেগুলো আপনি বলতে পারেন একদম সমুদ্রের এতে, সেখানে আরেকটু বেশি 135 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সেইগুলোতে আপনার বাতাসের গতিবেগ সব থেকে বেশি থাকবে। উত্তর আর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই তিনটেতে অত্যন্ত ভারী বর্ষা, সঙ্গে বাতাসের গতিবেগ পূর্ব মেদিনীপুরে সামান্য একটু কম থাকবে, কিন্তু লাল সতর্কতা আছে। আগামীকাল সকালবেলাতে অতি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল রাত্রে, মধ্যরাত্রে, মানে ধরুন রাত্রি 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে এটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের কতটা প্রভাব হলো পশ্চিমবঙ্গে তা জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আবহাওয়া দপ্তর থেকে সবশেষ কি বলা হচ্ছে, সেটির অবস্থান এখন কোথায় এবং কোন কোন অঞ্চলের উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে? থেকে 250 কিলোমিটারের একটু বেশি দূরে কিন্তু রেমাল অবস্থান করছেন এবং যেটা বলা হচ্ছে যে দুপুরের পর থেকে দাদা, আপনার ডিভাইসটি আনমিউট করলে আমরা নিশ্চয়ই আপনার বক্তব্যটি শুনতে পারবো। সত্যজিৎ, আপনার ডিভাইসটি আনমিউট করলে আমরা আপনার কথা শুনতে পারবো। জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, আপনি বলেন। সবথেকে জেলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোস্টাল এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনাদের 1 তারিখে যে নির্বাচন আছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তো স্বাভাবিকভাবে একদিকে যেমন ইভিএম, অন্যদিকে ঠিক তেমনি ভাবে মানুষ সবাইকেই কিন্তু স্কুলে এখানকার যে সমস্ত পাকা ভবনের স্কুল আছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যাতে করে কোনো ক্ষতি না হয়, যানবাহনের ক্ষতি না হয়, সে কারণে কিন্তু যারা মৎস্যজীবী তাদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, নদীতে যেতে বারণ করা হয়েছে। পর্যটকদের সাগর দিঘি এবং দীঘা থেকে কিন্তু তাদের হোটেল ছাড়তে বলা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কিন্তু কলকাতায় সেখানে বৃষ্টি শুরু হয়েছে, বড় হাওয়া শুরু হয়েছে। তো সব মিলিয়ে যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব তার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে কলকাতা এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে নদিয়া, 24 পরগনা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুরে। তো স্বাভাবিকভাবেই যাতে করে বৃষ্টি না হয় সেদিক থেকে সব রকম বন্দোবস্ত কিন্তু
পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে এবং অর্থাৎ নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে তো আশ্রয় কেন্দ্রও খোলা হচ্ছে। তো এখন পর্যন্ত কত মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে কিংবা আশ্রয় নিয়েছেন? এখন সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু আর কি প্রায় 25,000 পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে, যার ভিতরে 30,000 মানুষকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সরকারি অফিস, স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় তাদের কিন্তু আনা হয়েছে, যাতে করে তারা কোনো ক্ষতির সম্মুখীন না হয়। এবং একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বিশেষ করে সুন্দরবন এলাকার বহু বাঁধ ভাঙতে পারে। অতীতে এখানে কিন্তু আমফানের একটা বড় সড়ো একটা প্রভাব হয়েছিল। তো সেক্ষেত্রে যাতে করে অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু নিয়েছে। পাশাপাশি কলকাতা বিমানবন্দরে 390টা উড়ান কিন্তু বাতিল করা হয়েছে, হাওড়া হুগলি থেকে রেল বাতিল করা হয়েছে। এবং কলকাতা বিমানবন্দর আজকে দুপুর থেকে কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত যে 390টা উড়ান, তার ভিতরে 50টা উড়ান হচ্ছে আন্তর্জাতিক, বাকিগুলো ডোমেস্টিক। তো সব মিলিয়ে বিমান থেকে রেল সেগুলো কিন্তু সুরক্ষিত করে রাখা হয়েছে, বাঁধা হয়েছে চাকা, যাতে করে বড় সড়ো কোনো ক্ষতির সম্মুখীন না হয়। কারণ অতীতের যে ঝড়গুলো ছিল, আমফান সহ অন্যান্য ঝড়গুলো, সেই সর্বোচ্চ সতর্কতায় সেখানে নেওয়া হয়েছে ক্ষয়ক্ষতি এড়াতে। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে। ভারতের গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 32 জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময়ে সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে। দেশটির দমকল বাহিনী বলছে, আগুনের কারণ এখনও নিশ্চিত করা যায়নি। আগুন নেভানোর বাতাসের বেগের কারণে তাদের উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। এরই মধ্যে শহরটির সব গেমিং জোন বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে। ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত 11টার দিকে পূর্ব দিল্লির এক বেবি কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর 9টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। কর্মকর্তারা জানান, আগুন লাগা ভবন থেকে 12 নবজাতককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানে 7 শিশুর মৃত্যু হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 আসনে ভোট পড়েছে 61.2%। দেশটির নির্বাচন কমিশন বলছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে ওড়িশা রাজ্যে। সেখানে ভোটদানের হার 79.47%। আর সবচেয়ে কম ভোট পড়েছে উত্তরপ্রদেশে 54.3%। 6ষ্ঠ ধাপের রাজধানী দিল্লির 7 আসনের সবগুলোতেই ভোট নেওয়া হয়। এই দফায় দিল্লিতে ভোট দিয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। আগামী 1 জুন ভারতের লোকসভা নির্বাচনের 7ম ও শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। কুয়েতে অতিরিক্ত গরমের কারণে 1 জুন থেকে আগস্ট পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করেছে কুয়েতের জনশক্তি পাবলিক অথরিটি। কুয়েতে জুন থেকে আগস্ট পর্যন্ত তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অতিক্রম করে। আন্তর্জাতিক শ্রম আইন ও শ্রমিকদের স্বাস্থ্য বিবেচনা করে এই 3 মাস সকাল 11টা হতে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময়ের মধ্যে খোলা আকাশের নিচে কাজ করলে জরিমানা ও কোম্পানির লাইসেন্স ব্লক করে দেওয়া হবে বলে জানানো হয়। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময় কিন্তু অনেকটাই গরম থাকে। আমরা কিন্তু সেই সময়টা কাজ করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার, ফলে আমরা কিন্তু অন্য সময় কাজ করি। বাকি যদি কোনো হালকা পাতলা যদি কাম থাকে তো আমরা করি। প্রচুর গরম। কেউ খোলা আকাশের নিচে কাজ করে এই দিন দুপুরবেলা, তাহলে সরকার জরিমানা ধরছে, 200 দিনের মতো জরিমানা ধরছে।
আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের আদেশ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফা শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল। গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 46 জন নিহত হয়। ইসরায়েলের স্থল ও বিমান বাহিনী রাফা সহ দেইল আল বালাহ ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এতে জাবালিয়া শরণার্থী শিবিরে এক প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া শিশুসহ 10 জন ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে জাবালিয়া থেকে ইসরায়েলি কয়েকজন সেনাকে জিম্মি করার দাবি করেছে হামাস, তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইসরায়েল, তবে এ বিষয়ে হামাস আর কোনো আলোচনা করতে চায় না বলে জানিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে অবিলম্বে হামলা বন্ধের যে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, তা আদতে কার্যকর হবে না বলে মনে করছেন গাজার বাসিন্দারা। তারা বলছেন, এমন ঘোষণা আগেও অনেক এসেছে, কিন্তু ইসরায়েল কিছুই পরোয়া করেনি। তাই আর সিদ্ধান্ত বা ঘোষণা নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায় ফিলিস্তিনিরা। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানে নিজেদের বাড়িঘর ছেড়ে রাফায় আশ্রয় নেন ফিলিস্তিনি নারী সালওয়া আল মাসরি। তিনি মনে করেন, গত 8 মাসেরও বেশি সময় ধরে গাজার ফিলিস্তিনিরা যে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন, জাতিসংঘ আদালতের রায়ে তার পরিবর্তন ঘটার তেমন সম্ভাবনা নেই। এই রায় একদম ঠিক এবং সময় উপযোগী, তবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চাই, কার্যকর পদক্ষেপ চাই। কারণ যতই দিন যাচ্ছে গাজায় নিহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলি বাহিনীর বোমা থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার ফিলিস্তিনির মতো সালওয়াও নিজেদের বাড়িঘর ছেড়ে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফাহতে আশ্রয় নেন। বর্তমানে গাজার দেইর আল বালাহ এলাকায় একটি অস্থায়ী শিবিরে থাকছেন সালওয়া ও তার পরিবারের সদস্যরা। ইসরায়েলি বাহিনীর হামলায় গত 8 মাসে 4 বার বাস্তুচ্যুত শাবান আবদেল রৌফ বলেন, এই রায়ে কোনো পরিবর্তন আসবে না তাদের জীবনে। ইসরায়েল বৈশ্বিক জনমতকে পাত্তা দেয় না। মার্কিন প্রশাসন সবসময় তাদের পাশে আছে, তাই নিজেদের বরাবরই আইনের ঊর্ধ্বে বলে মনে করে ইসরায়েল। আর দুঃখজনক হলেও সত্য হলো, ইসরায়েলি বাহিনীর হাত থেকে ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য বিশ্ব এখনো প্রস্তুত নয়। যুদ্ধ গত বছরের 7 অক্টোবর শুরু হয়নি, হয়েছে 76 বছর আগে। আইসিজে যে নির্দেশ দিয়েছে তা শুধু রাফাহতে হামলা বন্ধ করার জন্য। তাদের উচিত ছিল এই যুদ্ধ তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেয়া, কিন্তু তা হয়নি। এদিকে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। তবে এক বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধে এই রায় যথেষ্ট নয়। রাফাহতে আশ্রয় নেওয়া আরেক ফিলিস্তিনি নাবিল দিয়াব বলেন, অতীতে এমন অনেক ঘোষণা এসেছে যেগুলো কেবল ঘোষণাই থেকে গেছে। তাই এখন আর সিদ্ধান্ত বা ঘোষণা নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চান ফিলিস্তিনিরা। সৃষ্টি ঘটক, ৭১। পাল্টাপাল্টি হামলায় ইউক্রেনের খার্কিভ এবং রাশিয়ার বেলগরোদে অন্তত 10 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। আঞ্চলিক গভর্নর জানান, রুশ সীমান্ত থেকে ইউক্রেনের খার্কিভে হামলা চালায় রাশিয়া। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির একটি মার্কেটে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এছাড়া একই দিনে খার্কিভের আবাসিক এলাকার একটি ভবনেও হামলা চালানো হয়। এদিকে রাশিয়ার বেলগরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত 4 জন নিহত হয়, আহত হয় শিশুসহ অন্তত 12 জন। পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। গত 14 মে উদ্বোধনের পর শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো 12 দিনের এই আয়োজন। এবারের আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত সিনেমা অ্যানোরা। আরও জানাচ্ছেন আফফান মিতুল। নিউইয়র্কের নাইট ক্লাবের একজন নৃত্যশিল্পীকে কেন্দ্র করে মার্কিন সিনেমা অ্যানোরার গল্পে এগিয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মিকি মেডিসন। আর এই সিনেমাটি কানের এবারের আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে। সিনেমাটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা শন বেকার। শন বেকারের হাতে পুরস্কার তুলে দেন মার্কিন নির্মাতা জর্জ লুকাস। কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে গ্র্যাপি পেল ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত অল উই
ইমাজিন অ্যাজ লাইট সিনেমাটি। তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন অভিনেত্রী ভায়োলা ডেভিস। তখন মঞ্চে পায়েলের পাশে ছিলেন ছবিটির 3 অভিনেত্রী কানি কুসরতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম। কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে জুরি প্রাইজ পেল ফ্রান্সের জ্যাক অদিয়ার পরিচালিত এমিলিয়া প্যারিস সিনেমাটি। তার হাতে পুরস্কার তুলে দেন কানাডিয়ান পরিচালক জেভি দোলান। এবারের কানের আসরে স্পেশাল জুরি প্রাইজ জিতেছে দ্য সিড অফ দ্য স্যাক্রেড ফিগ সিনেমাটি। ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলভ বানিয়েছেন এই সিনেমাটি। মার্কিন সিনেমা কাইন্ডস অফ কাইন্ডনেসে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন জেসি প্লেমন্স। এমিলিয়া পেরেস সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন সেলেনা গোমেজ, জোই সালডানা, আদ্রিয়ানা পাস এবং কার্লা সোফিয়া গ্যাসকোর। দ্য সাবস্ট্যান্স সিনেমায় অসাধারণ চিত্রনাট্যের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে কান পুরস্কার জিতলেন ফরাসি নির্মাতা ও চিত্রনাট্যকার কোরালি ফারজা। গ্র্যান্ড ট্যুর সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পর্তুগিজ নির্মাতা মিগেল গোমেজ। আফফান মিতুল, ৭১। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বচোখ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।